ওকে, তাহলে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি টপিক্সের এক উপাদান বিশিষ্ট সিস্টেম, তারপর দুই উপাদান বিশিষ্ট সিস্টেম, সবগুলো সিস্টেমে আমরা দশাসূত্র বা চিত্রকে অ্যাপ্লাই করে দেখলাম কেমন চিত্র বা কেমন ডিটেল পাওয়া যায়। তো এইবার আমরা চলে যাব একটু ব্যতিক্রমধর্মী টপিক্সে, ডিউহেম মার্গেউলস সমীকরণ। ঠিক আছে, তো এই ডিউহেম মার্গেউলস সমীকরণ থেকে কিভাবে প্রশ্ন আসে দেখো। বলবে তরল মিশ্রণের সংযুক্তির সাথে আংশিক বাষ্পীয় চাপের পরিবর্তন সম্পর্কিত ডিউহেম মার্গেউলস সমীকরণ প্রতিপাদন করে এবং এর গুরুত্ব বা বৈশিষ্ট্য লেখো। অথবা আসতে পারে সম্পূর্ণ মিশ্রণীয় যুগলের ক্ষেত্রে দ্বি উপাদান বিশিষ্ট কোনো তরল মিশ্রণের জন্য গিবস ডিউহেম মার্গেউলস সমীকরণ প্রতিপাদন করো। অথবা বলতে পারে দ্বি উপাদান বিশিষ্ট তরল মিশ্রণের তরল দশার সংযুক্তির সাথে উপাদানগুলোর আংশিক বাষ্পচাপের সম্পর্কসূচক সমীকরণ উৎপাদন করো। তো আসলে মূলত ডিউহেম মার্গেউলস সমীকরণটা তরল মিশ্রণের সংযুক্তির সাথে আংশিক বাষ্পচাপের সম্পর্ক প্রকাশ করে। ঠিক আছে, এই জন্য বলা হয় যে এর সাথে এর সম্পর্কযুক্ত সমীকরণ প্রতিপাদন করো অথবা ডিউহেম মার্গেউলস সমীকরণ প্রতিপাদন করো। ঠিক আছে, এটা মূলত একটা দ্বি উপাদান বিশিষ্ট তরল মিশ্রণের সাথে তোমার এর উপাদানগুলোর আংশিক বাষ্পচাপের যে সম্পর্ক সেটা প্রতিপাদন করে, মানে সেটার সম্পর্ক ব্যাখ্যা করে। আবার এখান থেকে একটা অনুসিদ্ধান্ত টাইপের প্রশ্ন দেখা যায় যে ডিউহেম মার্গেউলস সমীকরণের সাথে দেখাও দ্বি উপাদান বিশিষ্ট কোনো তরল দ্রবণের একটা উপাদান আদর্শ আচরণ করলে অন্যটাও আদর্শ আচরণ করবে, মানে একটা রাউল্টের সূত্র মেনে চললে অন্যটাও মেনে চলবে। এরকম অনুসিদ্ধান্ত টাইপের প্রশ্নও দেখা যায়। তো চলো আমরা এখন দুইটাই দেখে আসি। ওকে, আমাদের আজকের লেকচারের সেকেন্ড কোশ্চেনটি হলো ডিউহেম মার্গেউলস সমীকরণের সাহায্যে দেখাও যে দ্বি উপাদান বিশিষ্ট কোনো তরল দ্রবণের একটা উপাদান আদর্শ আচরণ করলে বা রাউল্টের সূত্র মেনে চললে অন্যটিও তাই করবে। তো এটা কিভাবে করবে, অর্থাৎ দুইটা উপাদান কিভাবে একই আচরণ করবে, আমরা এই সম্পর্কে একটু বিস্তারিত প্রতিপাদনের মাধ্যমে দেখব। তো প্রথমে তোমরা যে কাজ করবা, ডিউহেম মার্গেউলসের সমীকরণটাকে লিখে তাকে এক নম্বর সমীকরণ দিয়ে দিবা। অর্থাৎ আমরা যেহেতু ডিউহেম মার্গেউলস সমীকরণের সাহায্যে দেখাতে বলছে কোশ্চেনে, তাহলে আমাদের তো অবশ্যই ডিউহেম মার্গেউলসের সমীকরণটা প্রয়োজন হবে। এজন্য ওটাকে আমরা সর্বপ্রথম দিয়ে নিব এক নম্বর সমীকরণ। এখন দেখো আমরা অলরেডি এর ভিতরে পড়ে আসছি ফিজিক্যাল কেমিস্ট্রি 2-1 প্রতিটাতে যে তরল মিশ্রণ বা আদর্শ দ্রবণ সবসময় কি হয়, রাউল্টের সূত্র মেনে চলে। তো আমরা যেহেতু এখানে হিসাবটা করছি কি দিয়ে, তরল মিশ্রণের ক্ষেত্রে, তাই না? বা ডিউহেম মার্গেউলসের সমীকরণ ওটা কিন্তু তরল সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য হয় সিম্পলি। তো তরল মিশ্রণের ক্ষেত্রে কি হয়, আবার তরল মিশ্রণ বা আদর্শ দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে। তাহলে আমাদের এখানে কিন্তু একটা রাউল্টের সূত্রের প্রয়োজন হবে। তো রাউল্টের সূত্র, নির্দিষ্ট তাপমাত্রায় রাউল্টের সূত্র থেকে আমরা পাই, রাউল্টের সূত্রটা ঠিক এই রূপ যে কোন দ্রবণস্থ দ্রাবকের বাষ্পচাপ দ্রাবকের মোল ভগ্নাংশের সমানুপাতিক। ওকে, তোমরা যারা রাউল্টের সূত্রটি জানো না তারা রাউল্টের সূত্রটা জেনে নিবা। তোমাদের এই ফিজিক্যাল কেমিস্ট্রি 3 বইয়ের এই চ্যাপ্টারে রাউল্টের সূত্রটি দেওয়া আছে, আমি এখন আর সেটাকে দেখাতে চাচ্ছি না। তো রাউল্টের সূত্রটি হচ্ছে ঠিক এই রূপ যে P1 = x1 P1 নট। রাউল্টের সূত্রকে দুই ভাবে প্রকাশ করা যায়, এটা হলো বিকল্প পদ্ধতি। হ্যাঁ, অর্থাৎ কোন দ্রবণস্থ দ্রাবকের বাষ্পচাপ, এটা হলো কি দ্রবণের বাষ্পচাপ, আর এটা হলো দ্রাবকের বাষ্পচাপ, এটা হলো দ্রাবকের মোল ভগ্নাংশ। P1 হলো দ্রবণের বাষ্পচাপ, P1 নট হলো দ্রাবকের বাষ্পচাপ, আর x1 হলো দ্রাবকের মোল ভগ্নাংশ। তো দ্রবণের বাষ্পচাপকে আমরা দ্রবণস্থ দ্রাবকের বাষ্পচাপও বলতে পারি। তো দ্রবণস্থ দ্রাবকের বাষ্পচাপ কিসের সমানুপাতিক? দ্রাবকের মোল ভগ্নাংশের সমানুপাতিক। সমানুপাতিক চিহ্নটাকে আমরা এখানে উঠিয়ে দিয়েছি, সেখানে P1 নট ব্যবহার করেছি। তো এটা কিন্তু রাউল্টের সূত্র। এখন যদি আমরা উভয় পক্ষে লন প্রয়োগ করি, P1 হয়ে যাবে লন P1 আর x1 P1 নট লন x1 P1 নট হয়ে গেল। তো আমরা জানি দুইটা উপাদানকে যখন লন দিয়ে আলাদা করি সেটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এবং লনকে দুইটা উপাদানই পেয়ে যাবে। তাহলে x1 ও লন পেয়ে যাচ্ছে, P1 নট ও লন পেয়ে যাচ্ছে, মাঝখানে আসবে যোগ। এখন পরবর্তী লাইনে আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করব। উভয় পক্ষ বলতে কিন্তু এটা বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ। তো লন P1 কে ডিফারেন্সিয়েট করলে হয় d ln P1, আর লন x1 কে ডিফারেন্সিয়েট করলে হয় d ln x1, কিন্তু লন P1 নট কে ডিফারেন্সিয়েট করা যাবে না। কেন? কারণ এই P1 নটটা হলো একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, অর্থাৎ আমরা সিম্পলি জানি যে P নট, P এর মাথায় নট থাকা মানে অবশ্যই এটা প্রমাণ কিছু হবে, তাই না? অর্থাৎ প্রমাণ আংশিক চাপও আমরা বলতে পারি। তো এইটা কিন্তু অবশ্যই কনস্ট্যান্ট হিসেবে কাজ করে, যেটা আমরা গিবস ডিউহেম সমীকরণ থেকেও জেনে এসেছি। তো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তার মান 0 হয়, এজন্য এর মানটা আমরা এখানে লিখব না। তো পরবর্তীতে যখন আমরা d ln x1 কে বাম সাইডে নিয়ে আসবো, সেটা d ln P1 এর সাথে ভাগ হয়ে যাবে এবং এর মান হবে 1। তো একটু খেয়াল করে দেখো, যদি d ln P1 বাই d ln x1 = 1 হয়, তো এক নম্বর সমীকরণে আমরা কি পাচ্ছি, অর্থাৎ গিবস ডিউহেম সমীকরণ থেকে আমরা পাচ্ছি d ln P1 বাই d ln x1 =
d1p2 বাই d1x2, অর্থাৎ d1p1 বাই d1x1 এর যে মান হবে এরও কিন্তু সেই মান হবে, তাই না? অর্থাৎ এরা দুইটা কিন্তু পরস্পর সমান, তাহলে এর মান যদি 1 হয় তো p2x2 এদের মানও 1 হবে। এটা তোমরা একেবারে সিম্পল কথা, এখানে তোমরা একবার পড়লে কিংবা দেখলে বুঝতে পারবা। তো আমরা এর মানটা কি করলাম, এখানে 1 লিখে দিলাম। এখন যদি আমরা একটু আড়াআড়ি গুণ করি, d1p2 থাকলো 1 এর সাথে এই অংশটা গুণ হয়ে এই সাইডে সেটআপ হয়ে গেল। এখন উভয় পাশে আমরা ইন্টিগ্রেশন বা সমাকলন করব। কিভাবে? দেখো, এই সমাকলন করে আমরা এই দুইটা উভয় পাশে সমাকলন করে আমাদের মানটা আসবে p2 = x to p2 নট। এখন তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ম্যাক্সিমাম আমরা সবাই কোশ্চেন করবা যে এই ইন্টিগ্রেশন থেকে কিভাবে এই মানটা আসলো। দেখো, আমাদের বই গাইডে সাধারণত এটাকে ব্যাখ্যা করা নেই, কারণ তারা এতটা ব্যাখ্যা করে না, কিন্তু এর ব্যাখ্যাটা তোমাদের যদি এর ব্যাখ্যাটা তোমরা আসলে না জানো তাহলে মনে রাখাটাই আমাদের ইম্পসিবল হয়ে যায়। তো আমি এখন তোমাদের কিভাবে ইন্টিগ্রেশনের মাধ্যমে এই অ্যানসারটা আসে সেটা একটু এক্সপ্লেন হাতে নাতে দেখাই। দেখো, আচ্ছা খেয়াল করো, ইন্টিগ্রেশন d1 p2 = ইন্টিগ্রেশন d1 x2, আমাদের সমীকরণটি ঠিক এই রূপে ছিল। তো আমরা এখন যে কাজটা করব, এই d1 p2 কে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? এটাকে আমরা ধরলাম কি x, ln p2 কে ধরলাম x। তো আমরা জানি কি dx কে ইন্টিগ্রেশন করলে হয় x, অর্থাৎ একে ইন্টিগ্রেশন করলে ln p2 হবে। এখানে d ln p2 আছে, তো এই ln p2 কে আমরা ধরলাম x, তো dx কে ইন্টিগ্রেশন করলে হয় অনলি x। এখানে আছে ইন্টিগ্রেশন d ln x2, তাহলে a কেও এরকম আমরা ধরলাম এই অংশটাকে x ধরলাম, তাহলে dx কে ইন্টিগ্রেশন করলে হয় x, অর্থাৎ ln x2। কিন্তু এখানে আমরা সাথে আরো একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট নিয়ে নিব, ঠিক আছে? আমরা ধরলাম ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এখানে i। তো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসলে সব জায়গায় বসানোর প্রয়োজন হয় না, আমাদের এখানে আসলে এই সমাধানটা বের করার জন্য এখানে একটা কনস্ট্যান্টের প্রয়োজন হয়। তো আমরা বাইরে থেকে কনস্ট্যান্ট নিয়ে কি করব, এর সাথে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কিন্তু থাকে, সেটাকে আমরা লিখে নিলাম। যেমন দেখো, আমি একটু সূত্রটা এখানে লিখে দেই, ইন্টিগ্রেশন dx, একে dx কে ইন্টিগ্রেশন করলে হয় x প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c কিংবা অন্য কিছু দিয়েও প্রকাশ করতে পারো তাকে। তো সেটা আসলে সব জায়গায় প্রয়োজন হয় না, আমাদের এই লাইনটাতে প্রয়োজন আছে, এইজন্য আমরা এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট i নিয়ে নিলাম। ওকে, নেক্সট লাইনে খেয়াল করো, ln p2 যেভাবে ছিল সেভাবেই থাকবে, ln x2 যেভাবে ছিল সেও একই সেম টু সেম থাকবে, শুধুমাত্র i এর জায়গাটাতে আমরা চেঞ্জ করে ln e পাওয়ার i দিব। এখন তোমরা প্রশ্ন তো অবশ্যই করবা যে i কে চেঞ্জ করে আমরা কিভাবে ln ei রাখলাম। এইখানে দেখো, ln ei মানে হলো ln e পাওয়ার i কে তো আমরা এভাবে লিখতে পারি i ইনটু ln e, তাই না? ln এর মাথায় কোনো কিছু পাওয়ার থাকলে তাকে কিন্তু ln এর বাম সাইডে নিয়ে আসা যায়, এজন্য ln ei কে আমরা লিখতে পারি i ইনটু ln e। এখন এই ln e কে ক্যালকুলেশন করলে দেখবা তার মান হয় 1। ওকে, ln e এর মান কি 1, এটা একেবারে মুখস্থ সিস্টেম, ln e এর মান 1। তাহলে এখানে i এর সাথে 1 গুণ হয়ে কি হয়, i হয়। তো দেখো তো ln ei এর মানটা i হচ্ছে কিনা, তাহলে আমরা i এর পজিশনে অবশ্যই ln ei লিখতে পারি। ওকে, পরবর্তী লাইন দেখো, এখানে আমরা যেটা পাচ্ছি ln p2 বাম সাইডে ওভাবেই থাকবে, এইখানে উভয়ের সাথে ln থাকার কারণে আমরা ln কে কমন নিলাম, ln কে কমন নিলে কি থাকে x2 ইনটু ei। দেখো, আমরা সিম্পলি জানি কি ln এর ক্ষেত্রে যখন তোমার কোনো কিছু ইনটু আকারে থাকে যোগ আকারে লিখতে হয় এবং দুইটা উপাদানই কিন্তু ln কে পায়, অর্থাৎ আমরা এই দুইটা যোগফলকে ln এই দুইটা উপাদানের ইনটু হিসেবে প্রকাশ করতে পারি। এটা তোমরা অনেকে জানো, এটা হচ্ছে ln এর সূত্র। তো এখন দেখো উভয়ের ভিতরে ln আছে, তো ln কে তোমরা আউট করে দাও, দুই পক্ষ থেকে ln আউট করে দাও, তো এই পক্ষে থাকে p2 এবং এই পক্ষে থাকে x2 ইনটু ei। তো এই পর্যন্ত আশা করি তোমাদের বুঝতে সমস্যা নেই, আর যদি এই পর্যন্ত বুঝো তো নেক্সট লাইন তোমাদের আর সমস্যা হবে না। দেখো, নেক্সট লাইনের যে কাজ, এখানে 2 এখানে 2, অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে আমরা 2 অর্থাৎ 2 নাম্বার উপাদান নিয়ে কাজ হচ্ছে, তাই না? তো 2 নাম্বার উপাদানটি যদি বিশুদ্ধ অবস্থায় থাকে, খুব ভালোভাবে লক্ষ্য করবা, 2 নাম্বার উপাদানটি যদি বিশুদ্ধ অবস্থায় থাকে তখন তার মোল ভগ্নাংশকে আমরা লিখতে পারি 1। ওকে, অর্থাৎ যেহেতু 2 নম্বর উপাদান নিয়ে এখানে p2 আছে, এখানে x2 আছে, অর্থাৎ দুইটাই 2 নম্বর উপাদানের, তো 2 নম্বর উপাদানটি যদি বিশুদ্ধ অবস্থায় থাকে তাহলে তার মোল ভগ্নাংশকে আমরা লিখতে পারি 1, অর্থাৎ তার মোল ভগ্নাংশের মান হয় 1। তো x2 যখন 1 হয় তখন তোমার p2 কেও আমরা প্রকাশ করব p2 নট দিয়ে, ঠিক আছে? অর্থাৎ 2 নম্বর উপাদানটি যদি বিশুদ্ধ থাকে তার মোল ভগ্নাংশের মান হয় 1, আর তার আংশিক চাপকে লেখা যায়, তার আংশিক চাপ p2 কে লেখা যায় p2 নট দিয়ে।
এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে। এটা কঠিন বা একটু অদ্ভুত মনে হলেও তোমরা এটাকে মনে রাখবা, তাহলে তোমাদের ইকুয়েশনটা মেলাতে সুবিধা হবে। যে 2 নম্বর উপাদান যদি বিশুদ্ধ অবস্থায় থাকে তার উপাদানের মোল ভগ্নাংশের মান হয় 1 আর তার আংশিকটা P2 কে লেখা যায় P2 নট দিয়ে। তো এই দুইটা মান যদি তোমরা এখন এই সমীকরণে সেটআপ করে দাও, P2 এর জায়গায় কি দিবা P2 নট, x2 এর জায়গায় কি দিবা 1, আর ei যেভাবে ছিল সেভাবে থেকে যাবে। তাহলে দেখো তো এখান থেকে আমরা ei এর মানটা কি পাচ্ছি, P2 নট ইকুয়াল টু ei, অর্থাৎ ei এর মান পাচ্ছি P2 নট। ওকে, তো এই যে ei এর মান আমরা P2 নট পাচ্ছি, এইটাকে আমরা এখন সমীকরণে সেটআপ করে দিব। P2 ইকুয়াল টু x2 ইনটু ei এর জায়গায় কি লিখব P2 নট, P2 নট। তাহলে দেখো তো আমরা পাচ্ছি কিনা ইন্টিগ্রেশনের মাধ্যমে P2 ইকুয়াল টু x2 P2 নট। এইটাকেই কিন্তু আমরা আমাদের সমীকরণে বসিয়েছি যে P2 ইকুয়াল টু x2 P2 নট। এটাই কিন্তু এখানে তোমাদের আসলে ব্যাখ্যা করা সম্ভব হয়নি, যার কারণে আমি তোমাদের এখন ভিডিওতে দেখিয়ে দিলাম। তাহলে আমরা অবশেষে লিখতেই পারি যে, এখন একটু খেয়াল করো যে P1 ইকুয়াল টু x1 P1 নট ছিল কার সূত্রে, রাউল্টের সূত্রে। তো P1 ইকুয়াল টু x1 P1 নট হলে P2 ইকুয়াল টু x2 P2 নট হচ্ছে, যেটা আমরা প্রমাণ করে দেখালাম। তার মানে কি আমরা 1 নম্বর উপাদান যেমন হচ্ছে 2 নম্বর উপাদানও তেমন হচ্ছে না। অর্থাৎ আমরা বলতে পারি যে ডিউহেম-মার্গেল সমীকরণের সাহায্যে দ্বি উপাদান বিশিষ্ট তরল তরল দ্রবণের একটা উপাদান যদি আদর্শ আচরণ করে, অন্য উপাদানটিও আদর্শ আচরণ করবে। অর্থাৎ প্রথম উপাদানটি একটা উপাদান যা করবে অন্যটিও ঠিক তাই করবে, কারণ আমরা এটা সমীকরণের সাহায্যে বুঝতে পারছি যে একটা যেমন হবে অন্যটিও তার অনুরূপ হবে। এটাই কিন্তু আমাদের এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা। তো আশা করি তোমাদের এই কোশ্চেনটি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী লেকচারে। ধন্যবাদ।